অর্থনীতি ও উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ৫ দশকের বেশি সময় ধরে। দেশটিতে পোশাক রপ্তানিতে আমরা এখন বেশ এগিয়ে। বলা হয় মার্কিন ক্রেতারা যদি পোশাকের পেছনে $১০০ ব্যয় করেন তবে তার অন্তত $10 পায় বাংলাদেশ। মার্কিন শিক্ষা ও আইসিটি খাতের সাথে দেশের তরুণদের সম্পৃক্ততা বাড়ছে, কিন্তু শ্রমিক অধিকার নিয়ে দুই দেশের সামঞ্জস্যতা এখনও শতভাগ নয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগ আসবে কিনা তা নিয়েও প্রশ্ন আছে মানুষের মনে। এসব কিছুর উত্তর কি তা জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ অ্যামচেমের প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। সৈয়দ এরশাদ আহমেদ, আপনি আমাদেরকে আজকে 4 বছর পরে সম্ভবত আপনার সাথে আমার এই স্টুডিওতে আবার দেখা হচ্ছে। আপনি আবারও আমাদেরকে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন, সেজন্য শুরুতে আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা যে সময় আলোচনা করছি, এর আগে যখন আমরা আলোচনা করছিলাম তখন এক ধরনের বাস্তবতা ছিল, এখনকার এক ধরনের বাস্তবতা তৈরি হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে। আমরা অনেক টপিক আজকে কভার করব। শুরুতে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে, আমরা যদি গত 1.5 দশক বা 2 দশকের কথাটাই ধরি, অর্থাৎ বিদায়ী সরকারের সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে আসলে সবচেয়ে বড় প্রভাবক বা ফ্যাক্টর কোনটি ছিল আপনার কাছে মনে হচ্ছে, সেটা জানতে চাই। দ্বিতীয়ত হচ্ছে, কতটা ইভলভ হয়েছে এরপরে, আপনার কাছে কি মনে হয়? আমি আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য, এবং সেই সাথে যমুনা টিভির যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে আমার অনেক শুভেচ্ছা। আপনার প্রশ্নটা খুবই রিলেভেন্ট প্রশ্ন। আসলে 50 বছর আমরা পূর্তি হচ্ছে, আমাদের হয়ে গেছে অলরেডি, আমরা 52 বছরে পড়েছি। তো 52 বছরের মধ্যে কিন্তু দেখেন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু বাংলাদেশের ব্যবসা অনেক এগিয়ে গেছে। এখন যদি আপনি ধরেন বাংলাদেশ থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে এক্সপোর্টের 1 নম্বর মার্কেট। এখন আপনি যদি ইনভেস্টমেন্ট দেখেন, এখন যুক্তরাষ্ট্রে কিন্তু 1 নম্বর ইনভেস্টর বাংলাদেশে। কিন্তু এরপরেও সুযোগ অনেক ছিল, কিন্তু সেটা কাজে লাগানো যায়নি। আপনি যে প্রশ্নটা করলেন, আপনার প্রশ্নটা আমি সরাসরি উত্তর দিই। কাজে না লাগানোর কারণটা হচ্ছে, একটা বড় ফ্যাক্টর হচ্ছে আমাদের দুর্নীতি। এই দুর্নীতি হচ্ছে কিন্তু আমাদের একটা মেজর ব্যাপার, যেটার কারণে কিন্তু আমাদের যারা যুক্তরাষ্ট্রের ইনভেস্টর আছেন তারা কিন্তু খুব শেকি, তারা এখানে আসতে চান না। তো এখন তো প্রেক্ষাপটটা পাল্টে গেছে। আপনি যেটা বললেন যে আমাদের যে আগের প্রেক্ষাপট ছিল, তো আমি জানি না আবার আমাদের রাজনৈতিক গভর্নমেন্টে ফিরে গেলে কি হবে। তবে আমার মনে হয় যদি এইখানটায় আমরা লক্ষ্য দিতে পারি, দুর্নীতিটাকে যদি একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আমরা রিলেশনটাকে আরও বাড়াতে পারবো। দ্বিতীয়ত আমাদের আরেকটা কনসার্ন ছিল যুক্তরাষ্ট্রে, সেটা হচ্ছে হিউম্যান রাইটস বা মানবাধিকার, যেটার মধ্যে কিন্তু লেবার রাইটসটাও পড়ে যায়। এবং আপনি জানেন যে এটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে, এবং এটা বাংলাদেশ সরকারও চেষ্টা করেছে, এবং বেশিরভাগ চেষ্টা করেছে আমাদের প্রাইভেট সেক্টর। তারা কিন্তু নিজেরা নিজেদের চেষ্টাতে কিন্তু আমাদের যে লেবার কন্ডিশন সেটাকে উত্তরণের চেষ্টা করেছে। কিন্তু অনেকটা এগিয়েছে আমরা, হয়তো গার্মেন্টস সেক্টরে এগিয়েছি, কিন্তু অন্য সেক্টরে আসলে আমরা তেমন এগোতে পারিনি। সম্প্রতি কিন্তু আমরা গত 4 মাস আগে একটা রিসার্চ রিপোর্ট আনভিল করেছি, সেটা হচ্ছে বাংলাদেশ লেবার কন্ডিশনের উপরে। আপনি যদি ওটা কপিটা পেয়ে থাকেন তো তাহলে দেখবেন যে সেখানে কিন্তু আমরা ডিটেলসটা দিয়েছি, হ্যাঁ, যে আমাদের কি কি প্রবলেমগুলো এখানে আছে, আমাদের লেবার রাইটসের কোনটা জায়গাতে আমাদের খেয়াল করা উচিত। আমার মনে হয় এই জায়গাগুলোতে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে এই ব্যবসা দেখবেন যে আরও ডেফিনেটলি আরও বাড়বে। আপনি বলছিলেন একটা হচ্ছে হিউম্যান রাইটস, আর একটা হচ্ছে যে দুর্নীতি। এই দুটির কারণে মার্কিন বিনিয়োগ খুব একটা হয়তো বাংলাদেশে গত শায়ী হয়ে গেছে, তারা আসেননি। বাট কোনো ধরনের টানাপোড়েন আপনারা ফিল করেছেন কিনা, যেটার কারণে আসলে আমরা মার্কিন বিনিয়োগ খুব একটা বাংলাদেশে পাইনি? সেটি রাজনৈতিক সম্পর্ক হতে পারে, কিংবা ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের সম্পর্কের ক্ষেত্রে আসলে কোনো দূরত্ব তৈরি হয়েছিল? আসলে একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, রাজনীতিক টানাপোড়েনে কিন্তু ব্যবসা কিন্তু খুব এটা যে কমে তা কিন্তু না। এটা কিন্তু একটা ভালো এক্সাম্পল আমি দিতে পারি যে আপনার চায়নার সাথে কিন্তু আমেরিকার ব্যবসা, হ্যাঁ, ওখানে কিন্তু কোল্ড ওয়ার আছে, হয়তো কিছুটা এফেক্ট পড়ে, কিন্তু সেরকমভাবে অত বড় একটা এফেক্ট পড়ে না। কিন্তু এই ব্যাপারগুলো যেটা আমি বললাম, এই জিনিসগুলো কিন্তু খুব একটা বড় ব্যবসায়ীতে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার একটা ইম্প্যাক্ট আছে। তো আমার মনে হয় রাজনৈতিক টানাপোড়েনটা ছিল, ডেফিনেটলি ছিল, কিন্তু এটা থাকতে পারে। এটা হয়তো প্রত্যেক গভর্নমেন্টের সাথে যে রাজনীতির টানাপোড়েনটা ভালো থাকবে এটা কিন্তু না। তারপরেও
মোটামুটি কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু একটা নীতি আছে, যেই গভর্নমেন্টই আসুক না কেন তারা কিন্তু যে খুব একটা যে আপনার তাদের যে পররাষ্ট্র নীতি চেঞ্জ করে তা কিন্তু না, অলমোস্ট দেখবেন যে কিন্তু খুব কাছাকাছি। হয়তো এর আগের সরকারের সাথে এই সরকারের পররাষ্ট্রনীতির খুব একটা পরিবর্তন হয়নি, বা এর আবার যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় খুব একটা কিন্তু পররাষ্ট্রনীতির চেঞ্জ কিন্তু তারা আনতে পারবে না, কারণ ওখানে কিন্তু সিস্টেমটাই সেভাবে তৈরি করা। তো যাই হোক, ওইখানে কিন্তু ওদের সিস্টেমের সাথে কিন্তু আমাদেরকে ফিট ইন করতে হবে। তো মোটামুটি কিন্তু ওই জায়গাটাতে হয়তো আমরা খুব একটা যে পিছিয়ে আছি আমার মনে হয় না, কিন্তু এই জিনিসগুলোতে কিন্তু আমরা আসলে পিছিয়ে আছি। আমাদের এই 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 যে আমি যে দুটোর কথা আপনাকে বললাম, যে একটা হলো দুর্নীতি, একটা হচ্ছে আমাদের মানবাধিকার। হ্যাঁ, তো এই দুটো দিয়ে কিন্তু আপনারা দেখেন যে অনেক কিছু কিন্তু এখানে চলে আসে। আপনি জননিরাপত্তার ব্যাপারটা যদি আসে, ওই মানবাধিকারটা কিন্তু এখানে চলে আসে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে ব্যবসাতে এফেক্ট করে, এবং বিশেষ করে আমেরিকানরা কিন্তু খুবই কনসার্ন। আপনি দেখবেন যে তারা হেলথ সেফটি সিকিউরিটি নিয়ে খুবই কনসার্ন থাকে, তারপরে আপনি দেখবেন যে তারা মানবাধিকার নিয়ে কনসার্ন থাকে, তো এবং দুর্নীতি নিয়ে তো বটেই, কারণ FCPA ল আছে। তো প্রত্যেকটা কোম্পানিকে কিন্তু আপনার এই জিনিসগুলো আপনার মেনটেন করতে হয়, যার ফলে যে দেশে তারা ইনভেস্ট করে তখন কিন্তু তারা দেখে যে সেই দেশের এই পরিবেশটা, ব্যবসায়িক যে ইকোসিস্টেমটা বা ব্যবসায়িক পরিবেশটা কীরকম আছে এবং এটা সহনীয় পর্যায়ে আছে কি না। তো আমার মনে হয় এটাকে যদি আমরা সহনীয় পর্যায়ে নিতে পারি, ডেফিনেটলি আমাদের অনেক 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 রুম আছে আমাদের ব্যবসা বাড়াবার জন্য। ঠিক এই জায়গা থেকে আমি দ্বিতীয় প্রশ্নটি করতে চাই, সেটি কি, ধরুন এখন তো নতুন সরকার এসেছে, সেই নতুন সরকারের সাথে যখন বাণিজ্য সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্ন আসবে, বিনিয়োগের প্রশ্ন আসবে, আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন বা আপনারা কি ভাবছেন? এক, দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই নতুন পরিবর্তিত পরিস্থিতিতে আসলে বিনিয়োগ যখন, আমি ধরে নিচ্ছি আপনারা বিনিয়োগ করার প্রস্তুতি নিচ্ছেন বা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবেন, কিন্তু সেখানেও আপনারা কোনো ধরনের চ্যালেঞ্জ বা শঙ্কা দেখেন কিনা? হ্যাঁ, সংখ্যা একটা দেখছি এখনও, কারণ সেটা হচ্ছে কি, আমি একটু আগে যেটা বললাম যে আমরা এখন কিন্তু এখন পর্যন্ত নতুন সরকার, খুবই নতুন যদিও, মাত্র 4 সপ্তাহ এখনো হয়নি। তো আমাদের কিন্তু জননিরাপত্তার কিন্তু একটা বড় অভাব কিন্তু রয়ে গেছে এখানে, যেটা কিন্তু যে কারণে কিন্তু ইনভেস্টররা কিন্তু আসতে পারছে না, বা ধরেন যে ট্রাভেলাররা কিন্তু আসতে পারছে না, তাই না? তো এটা কিন্তু একটা বড় শঙ্কা, কারণ আপনি যেখানে ইনভেস্ট করবেন সেখানে কিন্তু তাদের লোকজনের আসা প্রয়োজন। ধরেন আমেরিকা থেকে যদি লোক নাও আসে, রিজনাল অফিসগুলোতেও কিন্তু কেউ ট্রাভেলার কিন্তু এখানে আসছে না। এটা কিন্তু একটা বড় শঙ্কার কারণ, কারণ এই এমন একটা পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে যেখানে কিন্তু ট্রাভেলাররা কিন্তু বাংলাদেশে বিনা দ্বিধায় এসে একটা নিরাপত্তার সাথে ট্রাভেল করতে পারে। এই পরিবেশটা কিন্তু দিতে হবে আগে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এরপরে ধরেন আপনি লং টার্মে যদি যান তাহলে পলিসির পরিবর্তন সেগুলো তো আছেই, কিন্তু সবচেয়ে আগে কিন্তু আমি আবারও বলি এই জায়গাটাতে আমাদের ফোকাস দেওয়া উচিত, বা এই গভর্নমেন্টের এখানটাতে ফোকাস দেওয়া উচিত এই মুহূর্তে। কোনো পার্টিকুলার সেক্টর আছে কিনা যেগুলোকে আপনারা মনে করেন যে ইনভেস্টমেন্টের জন্য এখন প্রায়োরিটাইজ করা উচিত? অনেক সেক্টর আছে আমি মনে করি, যেমন আপনার যদি বড় সেক্টর বলেন তাহলে জ্বালানি তো আছেই, এর বাইরে কিন্তু আমাদের আইটি সেক্টর। আমাদের দেশে কিন্তু এখন বেশ কিছু ইউনিভার্সিটি আছে, প্রায় 150 ইউনিভার্সিটি। এখান থেকে কিন্তু প্রতি বছর কিন্তু হাজার হাজার গ্র্যাজুয়েট বেরিয়েছে, এবং এরা কিন্তু আইটি ক্ষেত্রে যথেষ্ট পারদর্শী। হ্যাঁ, এবং বাংলাদেশে কিন্তু মোটামুটি যুক্তরাষ্ট্রতে কিন্তু কিছু আইটি রিলেটেড বিজনেস কিন্তু এসছে, যেটাকে আমরা বলি ব্যাক অফিস। হ্যাঁ, এবং এই ব্যবসাগুলো কিন্তু আমরা ফর্মালাইজ করতে পারি নাই পলিসির কারণে, বা তাদের সাপোর্ট দিতে পারি নাই। আপনি দেখবেন যে 10 জন ছেলে 20 জন ছেলে, হ্যাঁ, রাতের বেলা কাজ করছে, হয়তো তারা একটা ফ্ল্যাট বাড়ি নিয়েছে। এইগুলোকে যদি আমরা একটা ফর্মে নিয়ে আসতে পারি, এখানে দেখবেন হাজার হাজার ছেলে এখানে কাজ করতে পারবে এই ব্যাক অফিসগুলোতে। তো এটার জন্য কি দরকার? একটা নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সাপোর্ট দরকার। হ্যাঁ, তারা যাতে টাকাটা আনতে পারে এখানে, সেই টাকাটাকে কীভাবে তারা আনবে এটার জন্য একটা পলিসি দরকার। হ্যাঁ, এই গাইডলাইনগুলো আসলে একটা গাইডলাইন দরকার, যেখানে একটা পলিসি ফরমেশনের দরকার আছে বলে আমি মনে করি। এটা যদি করতে পারি তাহলে ডেফিনেটলি দেখবেন যে অনেক এন্টারপ্রেনার তৈরি হয়ে যাবে আমাদের দেশে। পলিসি নিয়ে যখন কথাটা বললেন যে আসলে গত কয়েকদিনে আপনারা ইনভেস্ট করতে পারেন, এই জ্বালানি খাতের প্রসঙ্গ আপনি আনেন, কিন্তু একটি বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে এই সেক্টরগুলোতে গত কয়েক দশকেই আমি বলবো যে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ খুব একটা আমরা দেখিনি, আমরা খুব একটা সম্পৃক্ততাও দেখিনি। আবার মার্কিনীদেরকে বা মার্কিন ব্যবসায়ীদেরকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের বা এখানে আসার সুযোগ দেওয়া উচিত কিনা সেটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে, বিতর্ক রয়েছে। আপনি কি মনে করেন কোনটি আসলে করা উচিত? আমি একটু আগে যেটা বললাম দুর্নীতি, মার্কিন ব্যবসায়ী যদি এখানে আসতে চায় সেখানে যদি দুর্নীতি থাকে, হ্যাঁ, তারা কিন্তু লেভেল প্লেইং ফিল্ড পাবে না। লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু সরকারকে তৈরি করতে হবে।
হ্যাঁ, আমাদের কিন্তু দুঃখজনক হলো এটা সত্যি, লাস্ট 5-7 বছরে আমাদের এনবিআর যে বিহেভটা করেছে, হ্যাঁ, আসলে এটা সরকারেরও ব্যাপার আছে, কারণ সরকার একটা অযৌক্তিক বাজেট তাদের ঘাড়ে চাপিয়ে দিত। ফলে হতো কি, তারা কিন্তু ব্যবসায়ীদেরকে দিয়ে হ্যারেস করেছে, এবং লোকাল ব্যবসায়ীদের সাথে তাদের হয়তো কিছুটা তারা একটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে পারছে, কিন্তু যখন বিদেশি বিনিয়োগকারী আসে তারা কিন্তু ঘুষ দিতে পারে না। ফলে হয়েছে কি, তারা কিন্তু যত রকম মানে হ্যারাসমেন্ট করার তারা কিন্তু এই ফরেন ইনভেস্টর দেখে করেছে। হ্যাঁ, ফলে এটাতে কিন্তু একটা ব্যবসা কিন্তু সাই হয়ে গেছে। আপনি ভ্যাট বলেন আর কাস্টমস বলেন, এখানে কিন্তু স্বচ্ছতার অভাব ছিল। এই জায়গাটা কিন্তু স্বচ্ছতা আনতে হবে। হ্যাঁ, তারপরে আপনি টেন্ডারগুলো যেগুলো হয়েছে, এখানেও তো আপনারা দেখছেন যে এখানেও কিন্তু অনেক কিছু হয়েছে, এখন তো আস্তে আস্তে বেরোচ্ছে থলের বেড়াল। তো এখন এই জায়গাগুলোতে তো আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তো আসতে পারে না, তাদের ব্যবসায়ীদের তো আসবে না, কারণ তারা যদি আপনার এই ধরনের ইনভেস্টমেন্টে আসে, তারা কিন্তু এটার জন্য প্যানালাইজ হবে তাদের দেশে। হ্যাঁ, তাদের কিন্তু ডিপার্টমেন্ট অফ জাস্টিস তাদেরকে ছাড়বে না, সুতরাং সেই ভয়টা তাদের রয়েই গেছে। এইটার থেকে যদি আমাদের বের করে না আনতে পারি, আমাদের পরিবেশ যদি আমরা একটা সুস্থ পরিবেশ না আনতে পারি, একটা লেভেল প্লেইং ফিল্ড না আনতে পারি, তাহলে বড় বড় ইনভেস্টমেন্ট আপনি কী করে পাবেন? তারপরে আরেকটা ব্যাপার আছে, সরকারের ইচ্ছার ব্যাপারটা আছে। ধরো আমাদের অফশোরে আমরা কিছু করেছি, আমরা কিছুই করিনি। আমরা অনশোরে যেগুলো আছে সেই কূপগুলোতে কিন্তু আমরা চেষ্টা করতে পারতাম, হয়তো ওখানে চেষ্টা করলে হয়তো কিছু বেরোতো, সেখানেও কিন্তু গভর্নমেন্ট সেভাবে করে কিন্তু চিন্তা করে নাই। তো এই জায়গাটা আপনাকে তো ক্ষেত্রটা তৈরি করে দিতে হবে, তাই না? আমরা সমুদ্র জয় করলাম, এই বললাম সেই বললাম, কিন্তু ওইখানে যে আপনার অপরচুনিটি রয়ে গেছে, সেই অপরচুনিটিটা কাজে লাগাবার জন্য কিন্তু আমরা কিছুই করিনি। আমি যে লেবার কন্ডিশনের কথাটা বললাম, আপনি দেখেন বাংলাদেশে কিন্তু এখন অনেক ফুড ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তো আপনি দুঃখজনক হলো সত্যি, কোনো একটা ফুড ইন্ডাস্ট্রিতে আপনি যান, আপনি দেখবেন যে সেখানে লেবার কন্ডিশন খুবই খারাপ, খুবই খারাপ। আজকে দেখেন মানে আমাদের দুর্ভাগ্য যে এখানে বড় একটা চকলেট ইন্ডাস্ট্রি হয় নাই, তাই না? কারণ এটা রিস্কি ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো এখানে লেবারদেরকে কিন্তু খুবই এমন একটা এনভায়রনমেন্ট দিতে হয় যাতে তাদের লাইফের কোনো থ্রেট না থাকে। তো এইসব ইন্ডাস্ট্রি হতে গেলে কিন্তু যদি আমাদের লেবার কন্ডিশনটিতে কিন্তু আমাদের নজর দিতে হবে। তো এবং এটা কিন্তু বিদেশিরা এসে দেবে না, এটার জন্য কিন্তু আসলে আমাদের বাংলাদেশের সরকারকে খেয়াল করতে হবে এবং এই পরিবেশটা তৈরি করতে হবে। আপনি যদি এইগুলো তৈরি না করেন, তাহলে কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রিগুলোকে আনা এখানে ডিফিকাল্ট হবে। কম্পারেটিভলি কিন্তু ছোট ইন্ডাস্ট্রি, সেই জন্য কিন্তু আমি যেটা বললাম যে আইটিতে ছোট ছোট এসএমই আসতে পারে, অথবা আইটিতেও বড় ইন্ডাস্ট্রিও আসতে পারে। তারপরে আরেকটা ব্যাপার ছিল আমাদের এখানে কিছুদিন থেকে আমরা যেটা সাফার করেছি, সেটা হচ্ছে ডিভিডেন্ড পাঠানো। লাস্ট 2-3 বছরে কিন্তু ডিভিডেন্ড পাঠানো যায়নি আমাদের ডলার শর্টেজের কারণে। তো এই জিনিসগুলো তো আসলে আমাদেরকে এফেক্ট করেছে, ডেফিনেটলি এফেক্ট করেছে। এবং এইসব ঘটনা যখন ঘটে, তখন হয় কি, যারা এখানে ইনভেস্টর আছে তারা যদি আপনার কমফোর্টেবল না থাকে, তাহলে কি হয়, বিদেশে যারা আসবে, যারা পোটেনশিয়াল ইনভেস্টর, তারা কিন্তু চমকে যায়, তাই না? কারণ তারা গ্রিন সিগন্যাল পায় না এখান থেকে। তো সেই ঘটনাটা কিন্তু ঘটেছে অলরেডি। নিঃসন্দেহে। আমরা একটি বিরতি নিব জনাব সৈয়দ এরশাদ আহমেদ। ফিরে এসে আমরা বাংলাদেশের বাণিজ্যের আরও কিছু ট্রেন্ড সম্পর্কে জানবো আপনার কাছ থেকে। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ, AmCham-এর প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ। আমরা একটি ট্রেন্ড বলবো না, আলোচনা কিছুদিন আগে আমরা শুনতে পাচ্ছিলাম, সেটি হচ্ছে যে আমাদের অর্থ উপদেষ্টার সাথে মার্কিন দূতাবাসের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার আলোচনা হয়েছে এবং সেখানে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার আভাস পাওয়া যাচ্ছে যদি কিছু শর্ত বাংলাদেশ পূরণ করে। আমাদের তৈরি পোশাক ব্যবসায়ীরা আবার চাচ্ছেন যে ওখানে যদি মূল 5টি পোশাকের পণ্যকে সেই জিএসপির আওতায় দিয়ে দেওয়া যায়, তাহলে আসলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি দ্বিগুণ হয়ে যাবে। এটি একটি সম্ভাবনা। আবার এরকম ডিবেট এর আগেও আমরা দেখেছি যে আসলেই বাংলাদেশে জিএসপি সুবিধা দরকার কিনা, কারণ যুক্তরাষ্ট্রকে শুল্ক দিয়েও বাংলাদেশ গত 1.5 দশকের সময়ে রপ্তানি খুব একটা কমেনি, সেরকম পরিসংখ্যানও আমরা আমাদের সামনে দেখেছি। প্রশ্নটি হচ্ছে, আপনি কি মনে করেন এটি হওয়া উচিত কিনা? আরেকটি হচ্ছে যে টিকফার প্রসঙ্গটি আরেকবার আলোচনায় আসা উচিত কিনা? দুটি প্রশ্ন। প্রথমে যেটা আপনি বললেন পোশাকের ব্যাপারটা বলি যে দেখেন, যুক্তরাষ্ট্রের মার্কেটে কিন্তু বাংলাদেশের পোশাকে যথেষ্ট কদর আছে, এটা কিন্তু সত্যি কথা। এবং যেটা আমরা করতে পারতাম সেটা আমরা করিনি, সেটা হচ্ছে কি, আমাদের নেগোসিয়েশনটা
যেটা হতে পারতো টিকফার ফ্রেমওয়ার্কে আমাদের ডিউটিটাকে কমিয়ে আনতে পারতাম, যেটা আমরা ফোকাসই করিনি। হ্যাঁ, কারণ কি, যদি আপনি জিএসপি পানও তাহলে কিন্তু খুব একটা লাভ হবে না পোশাকের জন্য, কারণ এটা আওতার বাইরে। হ্যাঁ, এখানটা কিন্তু আসলে আমাদের টিকফা প্ল্যাটফর্মটাকে ইউজ করে এখানে যারা নেগোসিয়েশন করে তাদের হোমওয়ার্ক করে যাওয়া উচিত ছিল। তারা যদি ব্যবসায়ীদের সাথে হোমওয়ার্ক করে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু টিকফাটা আর ভালো কাজে লাগাতে পারবে। যেমন ধরেন আপনার টিকফাতে যখন ওরা আলোচনা এখানে আসে, তারা কিন্তু ধরেন আমাদের সাথেও কিন্তু তারা আলোচনা করে, হ্যাঁ, কিন্তু অথচ বাংলাদেশ সাইড থেকে কিন্তু আমাদেরকে খুব একটা কদর করা হয় না। হ্যাঁ, এটা যদি ব্যবসায়ীদের সাথে কথা বলা হয় এবং যারা টিকফা আলোচনা করবে তারা ধরেন যদি একটা হোমওয়ার্ক করে, এই বছর যারা ছিল সেখান থেকে অন্তত 2-3 থাকে পরের বছরও, তাহলে একটা কন্টিনিউয়েশনটা থাকে, তখন হয়তো আপনার নেগোসিয়েশনটা বেটার হতে পারে। হ্যাঁ, তখন আপনি হয়তো কিছু আদায় করতে পারেন। তো জিএসপিতে আসলে ফিরে পাওয়াটা আমাদের দরকার এই কারণে, এটা কিন্তু আমাদের আমি মনে করি যে ব্যবসার থেকে আমাদের ইমেজ সংকটটার ব্যাপার আছে একটা, কারণ জিএসপি না পাওয়াতে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু খারাপ। হ্যাঁ, আমি যদি জিএসপিটা পাই তাহলে কিন্তু আমার ইমেজ বেড়ে যাবে অনেক। এই কারণে কিন্তু আমাদের এটাতে চেষ্টা করা উচিত আমি মনে করি। এবং জিএসপি যদি আমরা পেতে চাই, কিছু কন্ডিশন তো আছেই, এবং একটা তো তার মধ্যে হচ্ছে আমাদের লেবার কন্ডিশন ডেফিনেটলি। হ্যাঁ, তো এইখানটা আসলে আমি যেটা বললাম যে আমাদের কিন্তু এক্সপোর্ট করার জন্য আরও যেগুলো আইটেম আছে আমাদের গার্মেন্টস ছাড়া, যেমন আপনি এখন কিন্তু ফুড করতে পারেন, আমাদের কিন্তু ফুডের কোয়ালিটি এত খারাপ না, আমাদের ফুড কোয়ালিটি তো বেশ ভালো হচ্ছে, আমাদের দেশে কিন্তু বেশ ভালো কিছু ফুড ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। কিন্তু ওইখানকার বাজারে যদি আমরা দিতে চাই তাহলে কিন্তু আমাদের এই লেবার কন্ডিশনের দিকে আমাদের নজর দিতে হবে, এটা কিন্তু ডেফিনেটলি করতে হবে। নাহলে এই ফুড মানে যেটা আমাদের প্রসেস ফুড, এটাকে আমরা এক্সপোর্ট করতে পারবো না। আরেকটা বিষয় আমি একটু জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে অবকাঠামো নিয়ে গত কয়েক দশকের অভিজ্ঞতা থেকে আপনি কি মনে করেন, আমরা কি পর্যাপ্ত অবকাঠামো বাণিজ্যের জন্য তৈরি করতে পেরেছি? কারণ বেশ কিছু বড় ইনফ্রাস্ট্রাকচারও হয়েছে, নাকি আমরা এখনো মানে বড় অবকাঠামো হয়তো তৈরি হয়েছে কিন্তু ছোট ছোট অন্য কোনো জায়গায় আসলে চ্যালেঞ্জ রয়ে গেছে কিনা? এখানে একটা বড় চ্যালেঞ্জ আমি আপনাকে বলি, পদ্মা ব্রিজ অনেক বড় অবকাঠামো হয়েছে, তাই না? কিন্তু পদ্মা ব্রিজ কে করলো? পদ্মা ব্রিজ আপনি দেখবেন যে আপনি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারদের নিয়ে এসছেন, আপনি হয়তো মানে যারা ট্রান্সপোর্ট তাদের সাথে কথা বলেছেন, কিন্তু আপনি লজিস্টিশিয়ানকে কিন্তু এখানে ইনভলভ করেননি। কিন্তু ওই ব্রিজ থেকে কিন্তু সবচেয়ে টাকা আর্ন করতে পারে কিন্তু আপনার পণ্য পরিবহন করে। আপনার রেলওয়েতে কিন্তু পণ্য পরিবহন করে কিন্তু আপনার টাকা আর্ন করা যায়। এগুলোতে কিন্তু আপনার যখন কোনো ইনফ্রাস্ট্রাকচার হয়, আমাদের যখন কোনো অবকাঠামোর ইনভেস্টমেন্ট হয়, তখন কিন্তু খুবই প্রয়োজন হচ্ছে যারা লজিস্টিশিয়ান আছে তাদের সাথে কথা বলা, তাদেরকে ওই টিমের মধ্যে ইনভলভ করা। কারণ তাদের কাছে কিন্তু তারা কিন্তু বলতে পারবে যে এখানে কী ধরনের ট্রাক যেতে পারে বা কি লোড লাগবে, লোড ক্যাপাসিটি কত হতে পারে, হ্যাঁ, কী অপরচুনিটি আছে। এগুলো যদি আমরা না চিন্তা করে যদি একটা অবকাঠামো বানাতে পারি আমরা, কিন্তু বানানো পারে কিন্তু পরে দেখা দেবে যে ওইটা কাজে লাগবে না। তো এগুলোও কিন্তু আসলে চিন্তা করার ব্যাপার আছে। ঢাকা চিটাগাং আমরা যে আপনার 4 লেন করলাম, এখন 8 লেন করেও কিন্তু সলিউশন হবে না। আমরা যদি আগে চিন্তা করতাম, একটা কী করতাম, এক্সপ্রেসওয়ে তৈরি করে ফেলতে পারতাম, যেটা অনেক কম পয়সা হতো, যেটা দিয়ে শুধু আপনার ট্রাক যাওয়া আসা করতো। তাই না? সেটা আমরা করি নাই। পানগাঁও আমরা করেছি, পানগাঁও তো এখনও আনইউটিলাইজ পড়ে আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের চিন্তা করতে হবে। অবকাঠামো বানানোই হবে না, অবকাঠামো বানানোর সময় কিন্তু আমাদের কিন্তু ট্রান্সপোর্ট স্পেশালিস্ট আমাদের লাগবে, আমাদের লজিস্টিক স্পেশালিস্টও দরকার আছে, যারা এখানে কন্ট্রিবিউট করতে পারবে। সেভাবে যদি আমরা একটা মানে ক্যালাস্টার গ্রুপ তৈরি করতে পারি, যদি একটা টিম তৈরি করতে পারি এবং ইনফ্রাস্ট্রাকচারগুলো সেইভাবে তৈরি হয়, তখন দেখবেন যে এটা অনেক ভালো ইনফ্রাস্ট্রাকচার হবে আমাদের, মানে যেটা থেকে আমরা বেনিফিট পাবো, আমাদের মানে প্রোডাক্টিভিটি অনেক বাড়বে। এয়ারপোর্টের 3rd টার্মিনাল, ঠিক আছে, 3rd টার্মিনাল হয়েছে খুব ভালো জিনিস। আমি জানি না এটা কীভাবে হয়েছে। এখানে কিন্তু আমাদের ঢাকা এয়ারপোর্টের যে ইম্পোর্ট টার্মিনাল যেটা আছে, এটা অবস্থা খুবই মানে দুরূহ অবস্থা। এখন এগুলো সব কিছু কিন্তু একটা চিন্তা ভাবনা করে করাটা উচিত এবং সবাইকে সম্পৃক্ত করে করাটা উচিত। আমার মনে হয় যে এগুলো আসলে আগে হয় না, এখন যদি এই গভর্নমেন্ট যদি এটা শুরু করে যায়, হ্যাঁ, তাহলে হয়তো এখান থেকে কিছুটা রেজাল্ট আমরা পাবো।
আরেকটা বিষয় একটু আপনার কাছে আনতে চাই সৈয়দ এরশাদ আহমেদ, সেটা হচ্ছে যে এমজিএম এর যারা সদস্যরা আছেন তারা আসলে নতুন ইনভেস্টমেন্টের জন্য কিভাবে কাজ করছেন? আমরা এরকম আলোচনাও শুনেছি এর আগে আপনাদের বিভিন্ন কনফারেন্সে বা সেমিনারে, যে বড় বড় আমেরিকান ব্র্যান্ডগুলোকে কোনোভাবে বাংলাদেশে যদি নিয়ে আসা যায় সেটাও একটা বড় সাকসেসের জায়গা হবে। আপনি বলছিলেন যে বেশ কিছু ইস্যু এখনো রয়ে গিয়েছে, কিন্তু এখনকার বাস্তবতায় আসলে আপনারা সেই ধরনের ইনিশিয়েটিভগুলো নিবেন কিনা বা নিচ্ছেন কিনা, আপনার সদস্যরা আপনাকে কি বলছে? আমাদের সদস্য তো যারা আছেই, এর বাইরে আসলে আমরা চাচ্ছি যেটা, আপনি যেটা খুব ভালো প্রশ্ন করেছেন, আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে অনেক অফিস আছে আপনার যারা বাংলাদেশে এখনো আসেনি, অনেক কোম্পানি বাংলাদেশে এখনো আসেনি, যাদের রিজিওনাল অফিসটা কিন্তু হয় দুবাইতে, নাহলে দিল্লিতে, নাহলে মুম্বাইতে। হ্যাঁ, তো আমরা এখন যেটা চেষ্টা করছি ওই অফিসগুলোর থেকে আপনার একটা এঙ্গেজমেন্ট তৈরি করার জন্য। তো ওদের সাথে যদি একটা এঙ্গেজমেন্ট যদি আমরা তৈরি করতে পারি, ধরো আমরা ইন্ডিয়া এমচ্যামের সাথে একটা রিলেশন যদি করতে পারি, ভিয়েতনাম এমচ্যামের সাথে, হ্যাঁ, সিঙ্গাপুর এমচ্যামের সাথে, তাহলে হবে কি ওখানকার যারা মেম্বার আছে, হ্যাঁ, তাদের সাথে আমাদের একটা রিলেশন তৈরি হবে, একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে। তখন হবে কি তাদেরকে আমরা কনভিন্স করতে পারবো বাংলাদেশে আসার জন্য। তো এই উদ্যোগটা আমরা নিয়েছি। আমার হচ্ছে এইটা একটা ভালো উদ্যোগ আমাদের সাইড থেকে। তো এবং আমরা একটা জানি আমরা ট্রেড শো করি। ট্রেড শোটা অবশ্য আমাদের মোটামুটি আমেরিকান প্রোডাক্ট বাংলাদেশে কী আসতে পারে সেটা সাধারণ জনগণকে দেখাবার জন্য আমরা এটা করি। তো যারা ওখানে আসেন তারা দেখেন যে কী ধরনের পণ্য আছে, কি করা যেতে পারে, এখানে আরও কি আনা যেতে পারে। তো এদিক থেকেও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে অনেক ছোট ছোট এসএমই কিন্তু এখন আমেরিকার সাথে ব্যবসা শুরু করেছে। অনেক জিনিস আছে যেটা আপনারা ধরেন ওখান থেকে আসে, হয়তো এটা আপনারা জানেন না যে আমাদের চোখের যে অপারেশন হয়, এই যে আপনারা যেটাকে বলে যে কী বলে এটা ক্যাটরাক্ট, এই ক্যাটরাক্টের জন্য আপনার যে লেন্সটা লাগে এটা কিন্তু আমেরিকা থেকে, কিন্তু দেখবেন যে আপনার বেশিরভাগটাই আমেরিকা থেকে আসে। হ্যাঁ, তো এরকম অনেক জিনিস আছে আপনার যেগুলো হয়তো ওখান থেকে আসে, কিন্তু এই টেকনোলজিটাকে যদি আমরা এখানে ট্রান্সফার করতে পারি, হয়তো আমরা এখানে চেষ্টা করতে পারি সেটা এখানে বানানো যায় কিনা। হ্যাঁ, তো আমেরিকান কিন্তু যে শুধু যে আপনার এখানে ইনভেস্টমেন্ট করবে মানে ইন্ডাস্ট্রি করার জন্য তা না, তারা কিন্তু যেটা করতে পারে যে আপনার ফার্মাতে কিন্তু টেকনোলজি কিন্তু ট্রান্সফার করতে পারে। এই টেকনোলজি ট্রান্সফার করে আপনার প্রোডাকশন শেয়ারিংয়ের মাধ্যমেও কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আসতে পারে। এই এরিয়াটাও কিন্তু আসলে আমাদের এক্সপ্লোর করতে হবে। আপনার কি মনে হয় যে আমরা আসলে এখন কূটনৈতিকভাবে আরও বেশি করে তৎপরতা চালানো উচিত, শুধুমাত্র বিনিয়োগের ব্যাপারেও না, যৌথ বিনিয়োগ যাতে দুই দেশের একদম পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে করতে পারে, এরকম ইনিশিয়েটিভও নিশ্চয়ই নেওয়া যেতে পারে, এবং সেই জন্য আসলে ডিপ্লোমেসি কী রকম হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখেন, এখন গ্লোবাল ওয়ার্ল্ড হচ্ছে কিন্তু মানে যেটাকে বলে যে ইকোনমিক ডিপ্লোমেসির ওয়ার্ল্ড, তাই না? এখন কিন্তু সবাই কিন্তু ইকোনমিক ডিপ্লোমেসি করে, অর্থনীতিটাকে আগে রাখে, তারপরে অন্য কিছু। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে আমি যেটা দুর্ভাগ্য, আমি আগেও দেখেছি, আগেও বলেছি, এখনও বলছি, আমাদের যারা ইকোনমিক ইয়েতে যারা যান, যারা ট্রেড কাউন্সিলর হয়ে যান, হ্যাঁ, এরা কিন্তু খুব একটা ইফেক্টিভ কাজ করতে পারছে না বাইরের অ্যাম্বাসিগুলোতে। যে আমাদের যেগুলো বাইরের মিশনগুলোতে আছে, আমি ইনক্লুডিং আমি আমেরিকান বাংলাদেশে যে আমেরিকান অ্যাম্বাসি যেটা আছে, হ্যাঁ, দূতাবাস যেটা বাংলাদেশ দূতাবাস, সেখানে যেও দেখেছি যারা ট্রেড কাউন্সিলর হয়ে গেছেন ওখানে, তারা কিন্তু খুব একটা এফেক্টিভ না। তো এই জায়গাটা আমার মনে হচ্ছে যে আমাদের আসলে অনেক কিছু করার আছে। আমরা যারা কমার্শিয়াল কাউন্সিলর যাদেরকে পাঠাবো, হ্যাঁ, এদেরকে ট্রেনিং দিয়ে একটা গ্রুপ যদি আমরা তৈরি করি, আমরা যদি এদেরকে হয়তো একসময় পাঠালাম হয়তো ছোট ছোট দেশগুলোতে, তারপরে আস্তে আস্তে করে প্রমোশন দিয়ে তারা যদি যায়, তখন আমাদের একটা এফিশিয়েন্ট একটা কাউন্সিলরের টিম তৈরি হয়ে যাবে। আমরা সেটা হয়তো আমাদের জন্য কাজে লাগতে পারে। প্লাস আমাদের দেশকেও কিন্তু আমাদের ব্র্যান্ডিং করতে হবে। আমরা সৌভাগ্যবান যে ডাক্তার মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি আমাদের এখানে এখন এসছেন, ওনাকে দিয়ে হয়তো আমরা কিছু ব্র্যান্ডিং করতে পারি। কিন্তু এর বাইরেও কিন্তু ব্র্যান্ডিং করতে গেলে কিন্তু আমাদের এখানে আমি যেটা বললাম যে আমাদের যে এত ফুল আছে, এত ফল হচ্ছে, এগুলো কিন্তু আসলে আমরা ঠিকভাবে প্রচার করতে পারিনি। আপনি দেখবেন যে মানে আমাদের নেবারিং কান্ট্রি যারা আছে বা আমাদের কম্পিটিটর কান্ট্রি আছে, তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা নিজেদেরকে ব্র্যান্ডিং করে। ইভেন কি বিদেশি মিডিয়াগুলোতেও তারা ব্র্যান্ডিং করে। হ্যাঁ, সেখানে কিন্তু আমরা অনেক দুর্বল। তো এই জায়গাটাতে আসলে আমাদের ডেফিনেটলি ফোকাস দরকার আছে আমি মনে করি। যেমন ইন্টারন্যাশনাল ম্যাগাজিনগুলো যেগুলো আছে, হ্যাঁ, সেগুলোতে কিন্তু আমাদের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু খুবই কম। আমার মনে হয় এখানটায় আমরা কিছু করতে পারি। আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আছে। আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো কিন্তু ইনএফেক্টিভ একটা বডি, একদম টোটালি ইনএফেক্টিভ। আমাদের এক্সপোর্ট প্রমোশনের জন্য তাদের অবদান আমি জানি না কি। আমাদের মেজর এক্সপোর্ট তো গার্মেন্টস, হ্যাঁ, ওনারা তো R&D করতে পারেন। আমাদের
পীড়া, আমার মনে হচ্ছে এই বডিগুলোকে আমাদের আসলে আরেকটু মানে কী বলে এটাকে রিফর্ম করতে হবে, করে এদের যে অ্যাক্টিভিটিসটা আপনার যেটা ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটিস বা এদের যে আপনার বিজনেস আনার অ্যাক্টিভিটিস এটাকে আরও বাড়াতে হবে, হ্যাঁ, বা প্রমোশন অ্যাক্টিভিটিস বা ব্র্যান্ডিং, বাংলাদেশকে ব্র্যান্ডিং করার অ্যাক্টিভিটিস, এখানটা আসলে এদের অনেক কিছু করার আছে, কাজ করার সুযোগ রয়েছে। জনাব ইরশাদ আহমেদ, এই পর্যায়ে আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন করবো এবং ইয়াং জেনারেশন আপনার কাছে বেশ কিছু আরও প্রশ্ন পাঠিয়েছে, সেগুলোর উত্তর আপনার কাছ থেকে জানবো। দর্শক খুব দ্রুত ফিরছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দ ইরশাদ আহমেদ। আমি বলেছিলাম আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করব। আপনি জানেন যে আমাদের ইয়াং জেনারেশন এই প্রশ্নগুলো পাঠায়, আপনার জন্য তারাও আজকে নতুন প্রশ্ন পাঠিয়েছে। আমি এখন একে একে সেই প্রশ্নগুলো করব। প্রথম প্রশ্ন তারা যেটি করেছে সেটি হচ্ছে যে এমন কোনো আমেরিকান ব্র্যান্ড যেটি আপনার কাছে মনে হয় সেটি বাংলাদেশের ট্রেডে বা বাংলাদেশের ইকোনমিতে বড় ভূমিকা রেখেছে, এমন কোনো ব্র্যান্ড কি আপনার চোখে পড়ে? গুগলের কথা বললে আবার অনেক দেশের কথা বলতে হয়, বাট বাংলাদেশে ডেফিনেটলি গুগলের একটা বড় ইম্প্যাক্ট আছে। ফেয়ার এনাফ। সেকেন্ড প্রশ্ন যেতে চাই, যুক্তরাষ্ট্রের এমন কোনো ইউনিক পণ্য বা সেবা আপনার চোখে পড়েছে যেটা বাংলাদেশে এই মুহূর্তে আসা উচিত? কফি চেনগুলো, বাংলাদেশে কিন্তু কফি এখন খুব পপুলার হচ্ছে, এই ধরনের ফুড চেইনগুলোকে আপনি ফুড চেইনগুলোকে আনা যেতে পারে। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন যেতে চাই, আগামীতে কোনো পণ্য বা সেবা যেটা আপনার কাছে মনে হয় যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের বাণিজ্য সম্পর্কে গেম চেঞ্জার হবে? আমার মনে হয় আইটি। কেন এটা মনে হয়? কারণ বাংলাদেশে আইটি গ্র্যাজুয়েট, আমি যেটা বললাম যে বাংলাদেশে কিন্তু যথেষ্ট আইটি গ্র্যাজুয়েট তৈরি হয়ে গেছে এবং এটা এক ধরনের লেবার ইনসেন্টিভ জব, যেটা আমেরিকা কিন্তু আসলে এখন থার্ড ওয়ার্ল্ডকে দিয়ে দিচ্ছে। এটা একটা বড় কারণ। আপনার মানে ব্যাক অফিসগুলো কিন্তু এই সাপোর্টটা দিচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ব্যাক অফিসগুলো কিন্তু এই সাপোর্টটা কিন্তু আমেরিকা নিচ্ছে। বাংলাদেশ না কেন? ডেফিনেটলি। পরের প্রশ্ন যেতে চাই, আপনি বিং দি এমচেম প্রেসিডেন্ট এমন কোন মার্কিন ব্যবসায়ী যার বিজনেস ফিলোসফি আপনাকে মুগ্ধ করেছে? বিল গেটস আছে আপনার, ডেফিনেটলি বিল গেটসের কথাই চলে আসবে আর কি। কেন মনে হয় যে উনি ওনার ফিলোসফিটা আপনাকে কেন মুগ্ধ করলো? কারণ উনি দেখেন, ওনার কিন্তু প্রফেশনাল মানে ওনার যদি লেখাপড়ার দিকটা দেখেন তাহলে দেখবেন যে কিন্তু উনি কিন্তু আসলে এটা কি সেলফ মেড ম্যান, হ্যাঁ, মানে এন্টারপ্রেনার। তো বাংলাদেশে কিন্তু আসলে আমাদের কিন্তু ছেলেরা কিন্তু অনেক এন্টারপ্রেনারশিপটা কিন্তু তাদের মধ্যে অনেক বেশি, আমি যেটা মনে করি। আপনি দেখবেন যে এখন কিন্তু অনেক ছেলে দেখবেন যে গ্রামে ছোট 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 ফার্মিং করে তারা কিন্তু অনেক ভালো করছে, ফুল চাষ করছে, গরুর খামার করছে। তো আরো বড় সেক্টরে কেন না? মানে ওনার এই জন্য মনে হচ্ছে উনি অনেক, যেহেতু উনি তো এন্টারপ্রেনার, হ্যাঁ, ওনার দেশের অনুযায়ী উনি হয়তো আইটিতে হয়েছে, আমাদের দেশের ছেলেরাও কিন্তু তারাও কিন্তু এন্টারপ্রেনার, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এখন। ওকে, আপনার কাছে মনে হয়েছে যে ওনার এই ফিলোসফিটা ফলো করা যেতে পারে। পরের প্রশ্ন যেতে চাই, এমচেম প্রেসিডেন্ট হিসেবে পাওয়া আপনার সবচেয়ে বড় লার্নিং? আমি বিভিন্ন কোম্পানির সম্বন্ধে জানতে পেরেছি, হ্যাঁ, ধরেন আমরা বিভিন্ন সেক্টর সম্বন্ধে জানতে পেরেছি। কারণ আমেরিকান এমচেমে আমাদের মেম্বার যারা আছে তারা কিন্তু বিভিন্ন সেক্টর থেকে আসছে। কেউ এসছে আপনার ধরেন এনার্জি থেকে, কেউ এসছে আইটি থেকে, তারপরে আপনার ধরেন বেভারেজ থেকে, তারপরে হোটেল চেন আছে এখানে, ব্যাংকিং আছে এখানে, হ্যাঁ। তো বিভিন্ন সেক্টর থেকে সম্বন্ধে আমি মানে আমাকে এনরিচ করতে পেরেছি, নলেজ বেস অনেক বেড়েছে। ওকে, পরের প্রশ্ন যেতে চাই, আপনার কাছে কি মনে হয় এটা তরুণরা একেবারে কোর হিসেবে জানতে চায় যে যারা যখন বিজনেস করে, কোনো একজন নতুন উদ্যোক্তা আমার সাথে যখন কথা বলছিলেন তিনি এই প্রশ্নটা করেছিলেন যে মুনাফা এবং হচ্ছে এথিক্যাল প্র্যাকটিস বিজনেসে, এই দুইটাকে ঠিক ভালো মতো কীভাবে কোঅর্ডিনেট করা যায়? কারণ অনেক সময় দেখা যায় যে মুনাফা করতে গেলে এথিক্স মেনটেন করা কঠিন, আবার এথিক্স মেনটেন করলে মুনাফা করা কঠিন। এই যে দোদুল্যমান পরিস্থিতি, সেটি তারা কিভাবে সামাল দিতে পারে? আমি বলবো যে আগে এথিক্সে ফোকাস করতে, কারণ এথিক্সটা যদি আপনি ফোকাস করেন তাহলে আপনার একটা রেপুটেশন তৈরি হবে, এবং রেপুটেশনটা এমন একটা জিনিস, হ্যাঁ, আপনি তখন ব্র্যান্ড হয়ে যাবেন এবং আপনার তখন দেখবেন প্রফিট কিন্তু একটা লজিক্যাল সিকোয়েন্স, আপনি প্রফিট কিন্তু তখন আসতে থাকবে। তো সুতরাং আগে নিজেকে ব্র্যান্ডিং করতে গেলে আপনার যদি এথিক্যাল হন, আপনি দেখবেন যে একটা পাড়াতে যদি দুটো মুদির দোকানদার থাকে, একটা যদি এথিক্যাল হয়, একটা যদি আনএথিক্যাল হয়, হয়তো আনএথিক্যালটার দাম কম দিয়ে এটা সেটা করে হয়তো কিছুদিন ভালো প্রফিট করবে, কিন্তু এথিক্যালটা কিন্তু টিকে যাবে, সাস্টেনেবল হবে।
তো আপনি যদি সাস্টেনেবল ব্যবসা করতে যান আপনাকে এথিক্যাল হতে হবে। অবশ্যই এথিক্যাল প্র্যাকটিসটা করতে হবে। এটা যারা নতুনরা শুনছে তাদের জন্য এটা খুবই বড় ইম্পর্টেন্ট লার্নিং। ডেফিনেটলি। পরের প্রশ্নে যেতে চাই, তারা জানতে চায় কিভাবে ব্যবসায় গ্রেট আইডিয়া পাওয়া যায়। আইডিয়া তো আজকাল আসলে অনেক কিছুই মানে পাওয়া যেতে পারে। আপনার একটা ছোট জিনিস দিয়েও কিন্তু ব্যবসা করতে পারে। এখন দেখেন বাংলাদেশে কিন্তু এই যে ছোট একটা জিনিস, বাংলাদেশে কিন্তু মানে পানি, আমরা যে বটল ওয়াটারগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ। হ্যাঁ, এখানে কিন্তু আপনার ইউএস টেকনোলজিতে আমাদের যে ফোলিও ওয়াটার এসছে, ফোলিও ওয়াটার কিন্তু আপনার খুব কম পয়সায় 20 টাকা দিয়ে আপনি 20 লিটার পানি আপনি আমেরিকান টেকনোলজিতে আপনি পিউরিফাই করতে পারছেন। এই ধরনের যদি টেকনোলজি নিয়ে এসে যদি তারা ব্যবসা করতে পারে ডেফিনেটলি লাভবান হতে পারে। সুতরাং টেকনোলজি ট্রান্সফার এটা কিন্তু খুব বড় জিনিস একটা। ওকে, টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে তারা লাভবান হতে পারে। ওকে, 9 নম্বর প্রশ্ন, তারা জানতে চায় যে ধরুন কর্মীরা কোনো একটা কারণে ডিসপিউট হয়ে গিয়েছে, কর্মীরা একমত হতে পারেনি কোনো একটি জায়গায়, সেই ক্ষেত্রে আসলে কিভাবে ডিসিশন নেওয়া উচিত? এখানে লিডারের মানে যে আছে তাকে এখানটায় চেষ্টা করতে হবে মোটিভেট করার, তাকে বোঝাবার চেষ্টা করতে হবে যে এই সিচুয়েশনে আমাদের কি করা উচিত, হ্যাঁ, কোন ডিসিশনটা ভালো হবে, যতটুকু পারা যায় মোটিভেট করে তারপরে তাকে সেই ডিসিশনটা নিতে হবে। আচ্ছা, টিমে যদি ডিসপিউট হয়ে যায় লিডার নিজেই ডিসিশনটা তখন নিয়ে নিতে পারেন বা তাদেরকে গাইড করতে পারেন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। এটাও যারা নতুন উদ্যোক্তা তারা সেই ভাবনাটা দিচ্ছিল, সেটাও নিশ্চয়ই তাদের জন্য একটি বড় লার্নিং। 9 নম্বর প্রশ্ন, তারা জানতে চায় আমেরিকায় আপনার পছন্দের শহর কোনটি যদি আপনি বেড়াতে যান? পোর্টল্যান্ড। পোর্টল্যান্ড কেন, কি আছে? ছোট শহর, খুব সুন্দর শহর। সেকেন্ড চয়েস হচ্ছে আমার আপনার নিউ জার্সি। আচ্ছা, এটা যেহেতু আপনি এমএম প্রেসিডেন্ট সেজন্য তারা জানতে চাইছে। 10 নম্বর প্রশ্নটা একটু হাইপোথেটিক্যাল, কিন্তু তারা আপনাকে এই সিচুয়েশনটা বলেছে যে এটা দেয়া যেতে পারে। সেটা কি, ধরুন আপনি যেহেতু বিজনেস করেন, অ্যামসামের প্রেসিডেন্ট, কোনো একদিন আপনাকে এক ধরনের একটা স্মার্ট রোবট দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো যে ঠিক আছে এরশাদ সাহেব, আপনি এই রোবটকে যে কোনো কাজে, আপনি আপনার ব্যবসার কাজে আপনি ইউজ করতে পারেন, আপনি তাকে কোন টাস্ক দেবেন এবং কেন দেবেন? আমি যদি তাকে দিয়ে মানে R&D করাতে পারি, কিছু এই টাইপের কাজ করাতে পারি, সেটার দিকে আমি নজর দেবো। কারণ হয়তো R&D করতে গেলে কিন্তু অনেক আমার অনেক কী বলে এটাকে লোকজন লাগবে, তাদের জন্য কিন্তু আমার এক্সপেন্সটা অনেক বেশি হবে। কিন্তু এই রবটটাকে দিয়ে যদি করাতে পারি আমি, যদি আমার এক্সপেন্স আমি অনেক কাটল করতে পারবো। তো এটা একটা আমার বড় বেনিফিট হবে, প্লাস ধরেন তার অ্যাকুরেসিটা বেটার থাকবে মানুষের থেকে। ওকে, ওকে, এটা কিন্তু খুব স্মার্ট অ্যান্সার, কারণ রোবটকে R&Dতে কাজে লাগালে ইনোভেশনের দিক দিয়ে বেশ ভালোই আউটপুট পাওয়া যাবে বলে মনে হচ্ছে যদি স্মার্ট রোবট হয়। হ্যাঁ, রোবটকে যদি আমি লাগাতে পারি আপনার R&Dতে, তাহলে বেটার ইনোভেশন পাওয়া যাবে ডেফিনেটলি। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আমার মনে হয় যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে। এবার একটু বড় প্রশ্নের দিকে আবারও আসি। তারা একটি বিষয়ে যখন আমরা দেখি, এখন আপনি আইটি সেক্টরের কথা বলছেন, আরেকটি দিক দিয়ে আমি এখন দেখতে পাচ্ছি যে এখন প্রচুর বাংলাদেশি স্টুডেন্টরা যুক্তরাষ্ট্রে পড়তে যাচ্ছে। অনেকে হয়তো চাকরি করছে, চাকরি করা অবস্থাতেই তারা এখন বিভিন্ন স্কলারশিপ নিয়ে বা স্কলারশিপ ছাড়া তারা পড়তে চলে যাচ্ছে, অনেক অপরচুনিটিগুলো তারা খুঁজছে। তো বাংলাদেশি হিসেবে এরকম একটা ভাবনা তারা মাথায় নিয়ে যায় যে পড়ে চলে আসব বা লেসনটা নিয়ে চলে আসব বা স্কিলটা শিখে চলে আসব, দিন শেষে কেউ আর আসে না। তো সেই বিতর্কে তারা তখন বলে যে তারা শেখার পরে তাদের অপরচুনিটি এবং তাদের যে ইনকাম, তাদের মনে হয় বাংলাদেশে আসলে তারা সেটি আসলে খুব একটা বড় আকারে পাবেন না। অনেকেই জন্য যুক্তরাষ্ট্রে থিতু হতে চান, যুক্তরাষ্ট্র থেকে যে সবাই ফিরে চলে আসেন তাও না। এই ক্রাইসিসটা কিভাবে সামাল দেওয়া যায়? কারণ সেটা তো আসলে হলে ব্রেন ড্রেন হয়ে যায় এক। দ্বিতীয়ত হচ্ছে ইউএসের যদি এডুকেশন সেক্টরের যেই গ্রোথটা আছে সেটা আমরা তাহলে বাংলাদেশের আমাদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি? আমি খালি গ্র্যাজুয়েশন বলছি না, আমি টেকনিক্যাল নলেজও বলছি। আচ্ছা, এখানে আমার অ্যান্সার হচ্ছে আজ থেকে 20 বছর আগে যখন আমি ফিলিপসে ছিলাম বা আমি যখন সিঙ্গারে ছিলাম, তখন যখন আমরা ডিস্ট্রিক্ট টাউনগুলোতে ভিজিট করতাম তখন দেখতাম যে ডিসি সাহেব, এসপি সাহেবরা কিন্তু এলাকাতে থাকেন, তাদের ছেলেপিলেরা কিন্তু স্কুলে যায়, লোকাল স্কুলে যায়, লোকাল কলেজে যায়। আপনি এখন দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে, তারা ঢাকা শহরে ফ্যামিলি রেখে দেয়, ডিসি সাহেব একলা থাকেন, এসপি সাহেব একলা থাকেন। কেন? প্রশ্নটা হচ্ছে ফেসিলিটি নাই। আপনার যে মানে নেক্সট জেনারেশন আছে, আপনাদের বাচ্চা কাচ্চা আছে, এদেরকে যে আপনি একটা ভালো এডুকেশন দেবেন বা তাদের যে আপনি প্রপার একটা হেলথ কেয়ার দেবেন আপনার ফ্যামিলিকে, সেই অপরচুনিটি সেখানে নাই। তো দ্যাট ইজ দ্য কোশ্চেন। তো বাংলাদেশেও তাই, আমরা যদি আমাদের হেলথ সেক্টরটাকে যদি ডেভেলপ করতে পারি, আমাদের এডুকেশন সেক্টর যদি ডেভেলপ করতে পারি, তারা কিন্তু এখানে আসবে।
হ্যাঁ, ডেফিনেটলি আসবে, কারণ তারা কিন্তু ভয় পায় আসলে ইনকামটা না। ইনকাম কিন্তু আপনি যদি কিছু কমও এখানে করে, এখানে কিন্তু আপনার এক্সপেন্স কিন্তু কম কম্পারেটিভলি। ইনকাম কম দেখে যে আসছে না তা না, তারা এনভায়রনমেন্ট পায় না দেখে আসছে না। তাদেরকে আমাদেরকে এনভায়রনমেন্ট দিতে হবে। আমি যদি এনশিওর করতে পারি না তুমি বাংলাদেশে আসো, আমাদের এখানে ওয়ার্ল্ড ক্লাস স্কুল আছে, আমাদের এখানে ভালো কলেজ আছে, ভালো ইউনিভার্সিটি আছে, ডেফিনেটলি তারা বাচ্চাদের পড়াশোনা নিয়ে চিন্তা করবে না। হেলথ সেক্টর, তারা চিন্তা করে যে আমার যদি অসুখ হয় আমি কোথায় যাব, আমাকে সিঙ্গাপুর যেতে হবে, তাহলে আমাকে আবার আমেরিকা আসতে হবে ট্রিটমেন্ট করতে। এইখান থেকে আমাদেরকে তাদেরকে আশ্বস্ত করতে হবে, এবং আমাদের এই দুটো জায়গাতে আমাদের নজর দিতে হবে। তো তারা আমেরিকাতে যে পড়াশোনাটা করছে বা যে স্কিলটা পাচ্ছে বা যে ডিগ্রিটা পাচ্ছে, সেটা কি বাংলাদেশে ইউজ করার সুযোগ আছে আপনার কাছে মনে হয়? আমার মনে হয় আছে। আমরা যদি আমেরিকান কলেজগুলোর সাথে অ্যাফিলিয়েশন করতে পারি, ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন করতে পারি, যেটা আপনার ধরেন মালয়েশিয়া করেছে বা সিঙ্গাপুর করেছে, সেটা তো আমরাও করতে পারি, তাই না? আমাদের এখানে এত ইউনিভার্সিটি, আজকাল তো আপনার অনলাইনে কিন্তু ক্লাস নেওয়া যায়। আপনি আমেরিকান টিচার যদি ওখান থেকে ক্লাস নেয়, এখানে বসে কিন্তু ছেলেরা সেই মানে বেনিফিটটা পেতে পারে। তো এই অপরচুনিটি কিন্তু রয়ে গেছে আমাদের, কিন্তু আমাদের ডেফিনেটলি ইউনিভার্সিটি কিন্তু কিছুটা করেছে। হ্যাঁ, তো এরকম যে অন্য ইউনিভার্সিটিগুলো যে আপনার এই জিনিসটা করে, তারা যদি আপনার ধরেন একটা অ্যাফিলিয়েশনে যায়, তারপরে কিন্তু এটা সম্ভব। ইউনিভার্সিটিগুলো কিন্তু পারে। তো সেভাবে যে স্কুলগুলো কিন্তু হয়তো আমার মনে হয় যে চিন্তা করতে পারে হয়তো। আজকালকার দিনে এটা কিন্তু কোনো কঠিন কিছু না। আমাদের আমাদের আনইন্টারাপ্টেড মানে আইটি ফেসিলিটি দিতে হবে, আমাদের যেটা আপনার লাইন কোয়ালিটিকে ইমপ্রুভ করতে হবে। সম্ভব, এটা না, অসম্ভব কিছু না। আর হেলথ সেক্টরে তো আসলে আমরা অনেক পিছিয়ে আছি। এটাকে এখানেও ইনভেস্টমেন্ট কাজে লাগানো, এখানেও ইনভেস্টমেন্ট আমরা আনতে পারি, ইনভেস্টমেন্ট করতে পারি। ওকে, আমরা আরেকটি বিষয় একটু আনতে চাই, সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশের মানে পোশাকের পরে কি এক্সপোর্ট হওয়া উচিত আমাদের এই মুহূর্তে অনুযায়ী? আমার মনে হয় জুট। সেটা আমি একটু প্রশ্নটা জুড়েই দিই। অনেকে বলে আইসিটির কথা, তো আইসিটি যদি হয় বা জুটও যদি হয়, আমি ধরে নিচ্ছি সেখান থেকে আসলে আমেরিকান চেম্বার অফ কমার্স বা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী বা একসাথে জয়েন্ট কোলাবোরেশনে বা স্টার্ট আপ করে নতুনদের কাজ করার সুযোগ আছে কিনা? দেখেন, আমেরিকা থেকে আসলে অনেক কিছু হতে পারে। যেমন টেকনোলজি ট্রান্সফারের কথা বললাম, আপনি জানেন মধ্যে আজকাল যে গরু আছে যে, এটারও কিন্তু আপনার মানে ওই হাইব্রিড করা যায় আপনার, এটা কিন্তু একটা টেকনোলজি। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু খাবার দাবারও কিন্তু টেকনোলজি চলে এসছে অনেক, ওষুধেও কিন্তু চলে আসছে, প্রোডাকশন শেয়ারিং কথা আমি বললাম। তো জুটেও কিন্তু আসলে আমরা R&D হয়তো আমেরিকাতে করে বাংলাদেশে কিন্তু কিছু একটা করতে পারি। হ্যাঁ, তো আর জুট কিন্তু বাংলাদেশে আমাদের এটা কিন্তু মানে প্রুভড যে বাংলাদেশের জুটের জন্য আপনার ফিল্ড তৈরি করা আছে। আমাদের দেশের এনভায়রনমেন্টে জুট ভালো হয়, কোয়ালিটি জুট হতে পারে। এবং জুট এমন একটা জিনিস যেটা কিন্তু আপনার এনভায়রনমেন্টকে সাপোর্ট করে, এবং এখন কিন্তু ওয়ার্ল্ডের সবাই কিন্তু এনভায়রনমেন্ট নিয়ে চিন্তা করছে, তাই না? সুতরাং জুটের কিন্তু প্রচুর অপরচুনিটি কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড তৈরি হয়েছে। আমাদের দেশে কিন্তু আপনার জনশক্তি আছে, আমরা যদি এদেরকে একটু এডুকেট করতে পারি, হ্যাঁ, এদেরকে যদি আমরা টেকনোলজিক্যাল সাপোর্ট দিতে পারি, এরা কিন্তু ছোটো ছোটো ইন্ডাস্ট্রি করে এসএমই জুট করেও কিন্তু আমরা বড় জুট কিন্তু এক্সপোর্ট করতে পারি। এবং এটা কিন্তু ইনভেস্টমেন্টটা কিন্তু কম কম্পারেটিভলি আপনার আইটির থেকে। ওকে, তার মানে এখানে পটেনশিয়াল আছে। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই, ঠিক 1 দশক পরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ককে আপনি কোথায় দেখেন? আমি তো মনে করি যে মিনিমাম 4 গুণ হওয়া উচিত। এখন ধরেন আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট মিলে $12 বিলিয়ন আছে, আমরা এটা 80-90 বিলিয়ন ইজিলি নেওয়া উচিত আমার মনে হয়। যদি আমরা একটু চেষ্টা করি আমরা এটা পারবো। ওকে, আমরা তেমনটি মনে করি। জনাব ইরশাদ আহমেদ, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সেই সাথে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দর্শক শ্রোতাদেরকে, তারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটা শুনলেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, তার মানে হচ্ছে বাংলাদেশে যখন বিনিয়োগের প্রসঙ্গ আসে বা অর্থনীতির যে ভিত্তি সেটিকে শক্ত করার প্রসঙ্গ আসে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রকে না, যে কোনো দেশের যে শক্তিগুলোকে, যে কোনো দেশের যে ভালো দিকগুলো রয়েছে, বিভিন্ন দেশের যে বিনিয়োগগুলো টানার সুযোগ রয়েছে, সেগুলোকে আসলে কাজে লাগানোর জন্য জরুরি। এর সাথে আমি শুরু থেকে একটি কথা বলছিলেন যে যদি সেখানে অনিয়ম থাকে বা যেখানে যদি ট্রান্সপারেন্সির, স্বচ্ছতার অভাব থাকে বা সেখানে যদি অন্য কোনো ধরনের নীতি সম্পর্কিত চ্যালেঞ্জ থাকে, তাহলে কিন্তু পশ্চিমা বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসা কিছুটা কঠিনই হয়ে দাঁড়ায়। কেননা তাদের দেশেও তাদেরকে সেই সব মোকাবেলা করার জন্য দায়বদ্ধতা নিশ্চিত করতে হয়, এবং সেই দায়বদ্ধতা যদি তারা তাদের দেশে নিশ্চিত করতে না পারেন, তারা বাংলাদেশে এসে কখনোই বিনিয়োগ করবেন না। এটি আমরা মনে করি যে যারা নীতি নির্ধারক তাদের জন্য একটি বড় জানার বিষয়, যে এই জিনিসগুলোকে যদি সুযোগ
জিনিসগুলো কাজে লাগানো যায়, এই জিনিসগুলো যদি সলভ করা যায়, তাহলে আসলে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে যে এক ধরনের এই মুহূর্তে টানাপোড়েন চলছে, বিনিয়োগ নিয়ে এক ধরনের যে অনিশ্চয়তা রয়েছে, সেগুলো খুব দ্রুত সমাধান করা যেতে পারে। আরেকটি বিষয়, যারা নতুনদের জন্য অপরচুনিটির শেষ নেই। আপনার মাথায় যদি আইডিয়া থাকে এবং আপনি যদি সেই আইডিয়াকে প্রপারলি কাজে লাগাতে পারেন, এরশাদ আহমেদের মতো যারা ব্যক্তিরা আপনাদেরকে গাইড করার জন্য সবসময় অ্যাভেলেবেল আছেন, আপনার কিন্তু তাহলে এই স্টার্ট আপ বা যে কোনো ধরনের ইনোভেশন নিয়ে কাজ করে কিন্তু আপনারা ভালো করতে পারবেন, এবং যা কিছুই হবে সেটি বাংলাদেশের অর্থনীতিকেই কিন্তু শক্তিশালী করবে। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।